মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী বুধুয়া। বেশিরভাগ ভয়ের গল্পেই এমন কোনো চরিত্র থাকে যে সবাইকে আগে থেকে সাবধান করে দেয়, এবং বলা বাহুল্য সেই সাবধান বাণীতে কেউই পাত্তা দেয় না। প্রতি গল্পে সে ফিরে ফিরে আসে। সে আগে থাকতে জানে গল্পের পরিণতি কি হতে চলেছে। যেমন আমি আপনাকে বলতে পারি আমাদের আজকের গল্পটা ভয়ের, কিন্তু আমি জানি তাও আপনি শুনবেন গল্পটা। আশিস চক্রবর্তীর কাহিনী বুধুয়া। তারপর কলেজের এক্সাম তো শেষ, এবার কি প্ল্যান তোদের? জিজ্ঞাসা করলো আলোক। সন্দীপন ওর হাতে ধরা ম্যাগাজিনের ওপর থেকে চোখ সরিয়ে বলল, কেরিয়ারের কথা জানতে চাইছিস? অবভিয়াসলি, না তো কি। দেখা যাক, তবে আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে কিছু করার একটা ইচ্ছে আছে। ওসব করে কি করবি? জঙ্গলে জঙ্গলে ঘুরে ওরাঙ্গোটাঙার ছবি তুলে বেরবি নাকি? দেখ সোম, তোকে আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, যে জিনিসটা সম্বন্ধে জানিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না। এই তোদের দুজনে এক জায়গায় থাকলেই দেখছি কিছু না কিছু নিয়ে একটা ঝামেলা বাঁধে। তোদের সমস্যাটা কি বলতো? আমি ওকে কি খারাপ কথা বলেছি? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এটা কোনো ক্যারিয়ার হলো? টিভিতে দেখি ওই এক গলা পাঁকে ডুবে ব্যাঙের ছবি তুলে বেড়াচ্ছে, এটা কোনো লাইফ? ছবি তোলা একটা আর্ট, আমার প্যাশনের জায়গা। এসব সম্বন্ধে তোর মাথায় কিছুই ঢুকবে না। প্লিজ মুখটা বন্ধ রাখ। সোম, তুই ওর কথা ছাড়, নিজেরটা বল। গ্র্যাজুয়েশনের পর তুই কি ভাবছিস? আমি আর কি ভাববো? মা বাবা যা ডিসিশন নেবে সেটাই করব। তোর নিজের ইচ্ছে বলে কিছু নেই? ইচ্ছে দিয়ে হয় না বন্ধু, এই দুনিয়ায় টিকে থাকতে হলে চাই শুধু মানি। মানি যেদিকে, আমার বাবা মাও আমাকে ঠিক সেদিকেই চালান করে দেবে। অর্থাৎ তোর কপালে তোর বাবার মতো ব্যবসায়ী লেখা আছে। আমার কথা বাদ দে, যা হয় কিছু একটা করলেই হলো। তুই বল, তুই কি ভাবছিস? আরে তোরা তো জানিস আমি বেড়াতে ভালোবাসি, তাই ভাবছি ওটাকেই আমার পেশা করব। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা এজেন্সি খুলবো ভাবছি। তাতে থাকবে কেবল প্যাকেজ ট্যুর, প্রথমে ইন্ডিয়া জুড়ে, তারপর ওয়ার্ল্ড ট্যুর। ব্যাস। এতে তো অনেক টাকা পয়সা আর ম্যান পাওয়ার লাগবে ভাই। তোরা দুজনে কি করতে আছিস? তোরা হবি আমার বিজনেস পার্টনার। প্ল্যানটা কিন্তু মন্দ নয়। ও হ্যাঁ, যে কথাটা বলবার জন্য তোদের এখানে ডেকেছি, আমাদের হাতে তো এখন অনেকটা ছুটি আছে। চল না কোথাও তোকে বেরিয়ে আসি। চল, আমার কোনো আপত্তি নেই। কী রে সন্দীপন, তুই কিছু বলছিস না যে? তুই যাবি তো ঘুরতে? ওই সোমের সঙ্গে যাব ঘুরতে? ঘুরতে যাওয়ার মর্ম ও বোঝে? কাঠখোট্টা মানুষ একটা। কেন রে, আমার সঙ্গে বেড়াতে যেতে কি প্রবলেম? আমার তো কোনো সমস্যা নেই। কেবল বাইরে বেরিয়ে যখন গাছ পাথরের মধ্যে তুই কীট পতঙ্গের ছবি তুলবি, আমি তখন মুখটা ঘুরিয়ে রাখবো। এই এক মিনিট, তোরা দুজনে একটু চুপ কর না আর ভাব কোথায় বেড়াতে যাওয়া যায়। কোথায় আবার? দার্জিলিং চ। গরমে বড্ড গ্যাঞ্জাম সেখানে। আমি চাইছি একটু অফ বিট জায়গা, মানে যেখানে এই মানুষজনের অত্যাচারটা একটু কম হয়। এই ফুলডুংরি চল। ফুলডুংরি? সে আবার কোথায় রে? এই তো একটু আগে এই ম্যাগাজিনের ভ্রমণ পৃষ্ঠায় দেখছিলাম, নিশিকান্ত তরফদার নামের একটি লোক জায়গাটার বিষয়ে বেশ সুন্দর একটা প্রতিবেদন লিখেছেন। দাঁড়া দেখাচ্ছি। এই দেখ, এখানে ফুলডুংরি সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। নিচে নিশিকান্ত তরফদারের সম্পূর্ণ ঠিকানাও ছাপা রয়েছে। লোকটা আমাদেরই শহরের বাসিন্দা। কিভাবে যেতে হবে, রাস্তায় থাকার হোটেলের সন্ধান, এমনকি খাওয়া দাওয়ার সম্বন্ধেও সব উল্লেখ আছে। একেবারে অফবিট জায়গা, এখনও সেরকম মানুষের চোখে পড়েনি। পাহাড়, ঝর্ণা, জঙ্গল, অচেনা পশু পাখি, ঝলমলে প্রকৃতি, আর কি চাই? আহা হা হা, এ তো পারফেক্ট জায়গা। হ্যাঁ, ঠিক এমনটাই আমি খুঁজছিলাম। তাহলে ফুলডুংরি ফাইনাল? কিরে সোম, তুই কিছু বলছিস না যে? আমি আর কি বলবো, তোরা যেটা ঠিক করবি সেটাই ফাইনাল। আমি বেশি কথা বললে এ ঘরে উপস্থিত একজনের গাটা জ্বলে যাবে আবার, তাই না? দেখলি আলোক, কেমন বাংলা সিরিয়ালের শাশুড়ির মতো ঝগড়া করছে?
তোদের দুজনকে দেখে না আমি এটা কনফার্ম যে আগের জন্মে তোরা এই দুজন শাশুড়ি বৌমা ছিলিস, নইলে এরকম পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে আমি কাউকে দেখিনি। তাহলে আমরা যাচ্ছি কবে? পরশু, কালকের দিনটা যা গোছগাছ করার করে নি। ওকে, তাহলে চললাম, পরশু দেখা হচ্ছে। আচ্ছা, পরশু স্টেশনে দেখা হবে, ঠিক আছে? এই আমিও তাহলে চললাম। সঙ্গে এই ম্যাগাজিনটা রাখিস, ওতে যাতায়াতের বিষয়টা বেশ ভালো করে লেখা আছে। ও হ্যাঁ, ওটা এক্ষুনি ব্যাগে গুছিয়ে রাখছি। ওকে, বাই। বাই। প্রায় ঘন্টাখানেক ট্রেন জার্নি করার পর ওরা ঝুড়ুয়া নামের একটা স্টেশনে নেমে পড়ল। ম্যাগাজিনে এই স্টেশনের নামটি লেখা রয়েছে। এরপর প্রায় 2.5 ঘন্টার মতো বাসে করে যেতে হবে। স্টেশন থেকে সামান্য দূরেই বাস স্টপ। ওইটুকু পথ হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসা করে আলোক যেটুকু জেনেছে, স্টেশনের উল্টো দিকের সরু রাস্তা ধরে হেঁটে গেলেই হবে। পায়ের তলায় কাঁকড় বিছানো লাল মাটির রাস্তা। সূর্য পশ্চিম আকাশে খানিক হেলে পড়েছে। জায়গাটা বেশ মনোরম। দূরে ছোট ছোট টিলা চোখে পড়ছে। কাঁটা, ঝোপঝাড় ও বুনো লতা পাতার জঙ্গল ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। মাথার ওপরে লাল শিমুল পলাশের ফুলেরও দেখা মিলছে। সন্দীপন অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের ঘন ঘন ছবি তুলে চলেছে। মিনিট 10 হেঁটে যাওয়ার পর একটা ছাউনির তলায় জনাচারেক মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা অনুমান করল এখানেই বুঝি বাস দাঁড়ায়। অপেক্ষমান লোকগুলোকে প্রশ্ন করলে ওরা সে কথাই বলল। খানিক বাদেই জং ধরা টিনের বাক্সের মতো একটা বাস ধুলো উড়িয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। ভিড় খুব একটা নেই। ওরা ঝটপট উঠে ফাঁকা সিট খুঁজে নিয়ে বসে পড়ল। এরপর বাস বিকট একটা হর্ন ছেড়ে নানান রকম শব্দ করে এগিয়ে চলল সামনের দিকে। বাসের ভেতরের মানুষগুলো সকলেই দেহাতি। রোদে পোড়া তামাটে রং ওদের। পরনের পোশাকে লাল মাটি লেগে রয়েছে। একটা বয়স্ক মহিলা কোলের উপরে দুটো হাঁস নিয়ে বসে রয়েছে। পেছন দিকে এক বোঝা শুকনো কাঠ মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে মানুষ। বাসের সিটের লোহার সঙ্গে দুটো ছাগল বেঁধে রেখে নাক ডেকে ঘুমোচ্ছে একটা বছর 50-এর মোটা সোটা লোক। বাসের দুলুনিতে নড়ছে একটা খাঁচায় বন্দি টিয়া, যেটা ঝুলানো রয়েছে বাসের ছাদ থেকে ঝুলন্ত একটা আঁকশিতে। কাঁচবিহীন জানলা দিয়ে লাল ধুলো এসে ঢুকছে বাসের মধ্যে। সোম দুবার হাঁচি দিয়ে বলল, ফুল ডুংরি। নাম শুনেই বুঝেছিলাম কপালে কষ্ট আছে। এমনিতেই আমার ডাস্ট অ্যালার্জি, এবার ধুলো খেয়ে ঠেলা সামলাও। তুই যখন বুঝেই ফেলেছিস যে ফুলডুংরি ভালো জায়গা নয়, তবে ট্যুরের প্ল্যানিংয়ের সময় কিছু বললি না কেন? আমি বাধা দিলে আবার সন্দীপন ভাবতো আমি ব্যাগরা দিচ্ছি, তাই চুপ করেছিলাম। কথাটা সন্দীপনের কানে গেল না, কারণ ও বসেছে ওদের থেকে দুটো সিট পেছনে। বাসের সামনের দিকে এক জায়গায় বসেছে সোম আর আলোক। সন্দীপনের পাশে বসা লোকটা এই ভ্যাপসা গরমে কালো চাদর গায়ে জড়িয়ে বসে রয়েছে। সেটা লক্ষ্য করে সন্দীপন লোকটার দিকে একবার তাকালো। হালকা বাদামি বর্ণের লোকটার মুখ, ছোট ছোট দুটো চোখের তলায় কালি, মুখের চামড়া জড়সড়। বয়স বোঝার উপায় নেই। মাথা ভর্তি সাদা চুল এলোমেলো, গাল ভর্তি পাকা দাড়ি। সব থেকে যেটা আশ্চর্যের সেটা হলো লোকটার কপাল চুড়ে উল্কি আঁকা রয়েছে, হালকা নীলাভ অদ্ভুত একটা নকশা। লোকটার কপালের দিকে সন্দীপনের চোখটা আটকা পড়লে লোকটা বলে উঠল, কি দেখছিস? কই কিছু না তো, এমনি জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম। মিথ্যা কথা বলছিস? সত্যি, বিশ্বাস করুন। তুই যাবি কোথায়? ফুলডুংরি। শহর থেকে বেড়াতে এসেছিস? হ্যাঁ, আপনি বুঝি এখানেই থাকেন? কালী পাহাড়ে। ওটা কোথায়? কাছে ফুলডুংরি জঙ্গলের পশ্চিম দিকে কালী পাহাড়। একটা কথা,
আমার কপালে কিছু কি দেখতে পেয়েছিলিস তুই? লোকটা বলছে কি ওর কপালে কিছু দেখেছি মানে? এখনো তো দেখতে পাচ্ছি জল জল করছে নীলাভ অদ্ভুত নকশাটা। আপনার কপালের ওই নীলাভ নকশাটা আশ্চর্য রকমের সুন্দর। এটা কিসের নকশা বলুন তো? মৃত্যুর। আমিও দেখতে পাচ্ছি তোর কপালেও একটা চিহ্ন রয়েছে। সন্দীপন ঝট করে হাতটা কপালে ঘষে নিয়ে হাতটা চোখের সামনে এনে দেখে বলল, কই, কিসের চিহ্ন? পাগল, ও চিহ্ন ওভাবে মিটবে না, তুই নিজে দেখতেও পাবি না। আমি বলি কি, তুই বাড়ি ফিরে যা, তোর সময় খারাপ চলছে, যা ফিরে যা। লোকটার মুখে অদ্ভুত উড়ে কথাগুলো শুনে সন্দীপনের মনটা ভারী হয়ে এল। এরপর লোকটা আর কোনো কথা বলল না, জানলার দিকে মুখ ঘুরিয়ে বসে রইল। খানিক বাদে বাসটা থামলে লোকটা সিট ছেড়ে উঠে বলল, তোর নামটা কি? সন্দীপন বোস। বেশ, আমি তোর হয়ে বাবার কাছে প্রার্থনা করব যাতে বিপদ কেটে যায়। আমার নামটা মনে রাখ, মুন্ডারি, তোর কাজে লাগতে পারে। কথা শেষ করে মুন্ডারি বাস থেকে নেমে পড়ল। সন্দীপন জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখল লোকটা অন্ধকারে হেঁটে যেতে যেতে মিলিয়ে গেল। বাসটা ওদের একটা ফাঁকা রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। অন্ধকার নেমেছে, চাঁদের জ্যোৎস্না ধুয়ে দিচ্ছে পাহাড় জঙ্গল চতুর্দিক। সোম একবার চিৎকার করে উঠল, ধুর বাবা, সে কখন থেকে ফোনে নেটওয়ার্ক নেই, বাড়িতে কিভাবে খবর দিই বলতো? আচ্ছা, এই জায়গাটাই কি ফলদুংরি? বাস ড্রাইভার তো তাই বললেন, কিন্তু ম্যাগাজিনটা যা লিখেছে তাতে এখানেই একটা হোটেল থাকার কথা। কিন্তু আশেপাশে তো আলো দেখছি না। আচ্ছা চল না একটু এগিয়ে দেখি। এরপর সকলে রাস্তা ধরে হেঁটে চলল। সন্দীপনকে অনেকক্ষণ চুপ থাকতে দেখে সোম বলল, কিরে, একেবারে চুপ করে আছিস যে? ফলদুংরি পছন্দ হয়নি? আচ্ছা, বাসে আমার পাশে বসে থাকা লোকটাকে লক্ষ্য করেছিলিস? হ্যাঁ, একবার চোখ গেছিল, ওই কালো চাদর মুড়ি দেওয়া লোকটা তো। বাবা, কি ভয়ানক চেহারা লোকটার, আর কপালে আবার কী সব আঁকা। তুই কপালের উল্কিটা লক্ষ্য করেছিলিস? হ্যাঁ, নীল রঙের আঁকিবুকি। কি, কেন, কি হয়েছে? যাক বাবা, চিন্তা দূর হলো। লোকটা যেভাবে বললো তাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি বললো লোকটা? লোকটা বলছে ওর কপালের চিহ্নটা নাকি মৃত্যুর। মৃত্যু কথাটা শোনা মাত্র আমি মনে মনে কত কি ভেবে ফেলেছিলাম। কি ভেবেছিলিস? আমি ভাবছিলাম ওই নীলাভ উল্কিটা বোধহয় আমি একমাত্র দেখতে পাচ্ছি। আর তুই ভাবলি তোর মৃত্যু এগিয়ে এসেছে? হ্যাঁ, ঠিক তাই। কারণ লোকটা বলল আমার সময় নাকি খারাপ যাচ্ছে। কিন্তু আমি যে এসব ভাবছি সেটা তুই অনুমান করলি কিভাবে? সন্দীপন, তোর সঙ্গে সেই ক্লাস 6 থেকে বন্ধুত্ব। এতদিনে আমি এইটুকু বুঝে গেছি যে তুই কোথায় কি ভাবিস। বিশ্বাস কর, লোকটার গলার স্বর, কথা বলার ভঙ্গি আর সর্বোপরি ওই কপালের চিহ্নগুলো আমাকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল। ভাগ্যিস সোম বলল ওই চিহ্নটা দেখেছে, নইলে আমার দুশ্চিন্তার অন্ত ছিল না। কথা বলতে বলতে ওরা পাথুরে রাস্তায় কিছুটা এগিয়ে এসেছে। এমন সময় নজরে পড়ল একজন টর্চের আলো রাস্তায় ফেলতে ফেলতে ওদের দিকেই এগিয়ে আসছে। লোকটা ওদের কাছে এসে বলল, বাবুদের রুম লাগবে তো? কথাটা ওদের কাছে আশীর্বাদের মতো শোনালো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি কি করে বুঝলে যে আমরা হোটেল খুঁজছি? আপনারা অচেনা মানুষজন, হাতে পিঠে ব্যাগপত্তর, এই দেখে অনুমান করা কি খুব শক্ত বাবু? হে, তাছাড়া আমি এই সময় এদিকে আসি প্রত্যেক দিনই, ওই খদ্দেরের আশায়। তার মানে তুমি হোটেলের লোক? হ্যাঁ বাবু, এইদিকে তো লোক তেমন আসে না, তাই ওই হোটেল মালিকের নির্দেশে আমি বাসের সময় অনুযায়ী এদিকটা এগিয়ে আসি ওই লোক ধরতে। আগত লোকটা প্রায় বৃদ্ধ, মাজা অল্প কুঁজো,
জীর্ণ চেহারা, টর্চের আলোর সামান্য আভায় এইটুকুই বোঝা গেল। এরপর লোকটা যে পথ ধরে এসেছিল সেই পথে ঘুরে হাঁটতে হাঁটতে বলল, আসুন আসুন, আমার সঙ্গে আসুন। ওকে অনুসরণ করে চলল তিনজনে। আলোক জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আগে ওই যুগল মুর্মু বাবু। আচ্ছা, এখানে দেখার কি কি আছে? অনেক কিছু আছে বাবু, ছোট ছোট পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী, বুড়ো শিবের মন্দির। ওই কপাল ভালো থাকলে জঙ্গলে হরিণ, হাতি এইসব দেখতে পাবেন। বাঘ নেই? প্রশ্নটা শুনে একবার থমকে দাঁড়ালো যুগল। তারপর কোনো জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো। আলোক বিষয়টা লক্ষ্য করে সোমকে বলল, হ্যাট, গাধা, ফুলডুঙড়িতে বাঘ আসবে কোত্থেকে? আর থাকলে ম্যাগাজিনে লিখতো না? জঙ্গলাকীর্ণ একটা ছোট্ট বাড়ি মতো থাকবার জায়গায় ওদের নিয়ে এসে যুগল বলল, এই, পৌঁছে গেছি বাবু, এই হলো আপনাদের থাকবার জায়গা। তিনজনে চোখ তুলে চেয়ে দেখল এটাকে হোটেল বলা চলে না। মিটমিটে হলদেটে আলো নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে একটা রং ওঠা দোতলা বাড়ি। বাড়ির ঠিক মাঝখানটায় একটা টিনের ফলকে লেখা রয়েছে নিশি যাপন, অর্থাৎ সেটা হোটেলের নাম। আশেপাশে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বড় বড় গাছেরা। রিসেপশনে বসে একটা লোক ঝিমোচ্ছে। ওকে ঘাট ধরে ঝাঁকিয়ে তরতাজা করে যুগল বলল, এই বংশী, এই হট, ঘুমিয়ে পড়লি নাকি? বাবুদের ঘর লাগবে। বংশী একটা লম্বা হাই তুলে চোখ কচলে রেজিস্টার বের করল। এরপর রিসেপশনের ফর্মালিটি মিটে গেলে যুগল ওদের সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গিয়ে ঘর খুলে দিল। ঘরের আলো জ্বললে ওরা দেখল ঘরটা বেশ বড়ই। সারি সারি 4টি বেড পাতা রয়েছে। ওরা পথের ক্লান্তি দূর করতে দ্রুত 3টে বেড দখল করে নিল। মাথার সামনে খোলা 2টো বড় বড় জানলা। ঘরের মধ্যে দিয়ে একটা দরজা পেরিয়ে একটা ছোট্ট ব্যালকনিতে যাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে পেছনের সম্পূর্ণ জঙ্গলটা দেখা যায়। আলোক অল্পক্ষণের জন্য বিছানায় গাটা এলিয়ে দিল। তারপর একটু স্বস্তি বোধ করলে ও উঠে পড়ে ঘরটা ঘুরে এসে যুগলকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এটা কি সত্যি সত্যি কোনো হোটেল? মানে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। আমার তো মনে হলো এটা একটা বসত বাড়ি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন বাবু, এইটা আগে হোটেল ছিল না। শহরের নিশিবাবু আগে এইখানে এসে কাঠের ব্যবসা করতেন। তিনিই থাকার জন্য এই বাড়িটা বানিয়েছিলেন। এরপরে কাঠের ব্যবসা ছেড়ে যখন এখান থেকে চলে গেলেন, তখন এটাকে হোটেলের মতন করে ভাড়া দিতে লাগলেন। এইখানে থাকি বলতে আমি, বংশী আর একজন ওই রান্নার লোক। আগে আমরা নিশিবাবুর কাঠের মিলে কাজ করতাম। এই মিলটা বন্ধ হলে বাবুই এই কাজে আমাদের রেখে দেন। এইখানে এই একটাই হোটেল, বুঝলেন তো। এখনও খুব একটা মানুষ বেড়াতে আসে না ফুলডুঙরিতে, তবে এক সময় আসবে। এই যেমন আপনারা আজকে এসেছেন তেমন। নিশিবাবু এখান থেকে চলে গেলেন কেন? সে অনেক কথা বাবু, সেসব যত না জানবেন ততই ভালো। হ্যাঁ, এ বাড়িতে ভূত প্রেতের কিস্সা থাকলে বলে ফেলতে পারো, আমাদের কোনো আপত্তি নেই আর ভয় নেই। তোমার কাছে ভূতের গল্প শোনার পর আমরা ঘর ছেড়ে চলে যাব না, ভূতের সঙ্গেই রুম শেয়ার করে থেকে যাব। কিরে, তোদের কোনো আপত্তি আছে নাকি? ভূত প্রেত কিনা জানি না বাবু, তবে নিশিকান্ত বাবুর এ বাড়ি ছেড়ে না যাবার আর কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না কেন? কি এমন ঘটেছিল এখানে? ঘটনাটা আমি বলছি বটে, তবে দেখবেন কথাগুলো আবার কোথাও ভুলে বসবেন না যেন, তাতে তাতে বিপদ আছে। আরে না না, কেউ জানবে না, তুমি বলো যুগল। হ্যাঁ, বলছি ফুলডুঙরির অর্ধেক জঙ্গল তিনি তো কেটে সাফা করে দিয়েছেন। বনরক্ষীদের সঙ্গে হাত করে প্রচুর পয়সা করেছেন বাবু। বন এখানকার আদিবাসীদের কাছে দেবতা। বন কাটার ফলে ওদের অনেক ক্ষতি হলো, অনেক। বনের ফল মূল, মধু, কাঠ এই সমস্ত সংগ্রহ করে ওদের জীবিকা চলত। সেই সবে ভাঁটা পড়ল। সেই পাপের অভিশাপ যাবে কোথায়? অন্যদিকে বিপুল পরিমাণ গাছ কাটবার ফলে পশু পাখি আশ্রয়হীন হয়ে পড়ল।
খাদ্যের অভাবে মারাও পড়লো অনেক। রাতারাতি যেন বন থেকে জন্তু জানোয়ার সব উধাও হতে লাগলো। এরপরেতে ঘটলো আরো একটা ভয়ানক কাণ্ড। হ্যাঁ, ওই নিশিকান্ত বাবু মাঝে মধ্যে তার কাজের সাহায্যের জন্যে শহর থেকে তার একমাত্র ছেলে সুবীরেশকে ডেকে পাঠাতেন। সুবীরেশ দিন সাতেকের বেশি এখানে থাকতেন না। সারাক্ষণ কাঁধে রাইফেল ঝুলিয়ে ঘুরে বেড়াতেন। বুনো জন্তু জানোয়ারের প্রতি তার কোনো মায়া দয়া ছিল না। একদিন বিকেলে ওই নদীর ধারে বেড়াতে বেরিয়ে অনেক রাত অবধি তিনি ফিরে না এলে পরে চারদিকে খোঁজ রব পড়ল। নিশিকান্ত বাবু অস্ত্র, প্রয়োজনীয় আলো এবং ওই ফরেস্ট অফিসারদের সঙ্গে নিয়ে সমস্ত রাত জুড়ে জঙ্গলের ভেতরে একেবারে চষে বেড়ালেন। আমরাও সেই লাঠি, সোঁটা, জ্বলন্ত মশাল হাতে করে বনের ভেতরে সুবীরেশ বাবুর খোঁজ করে চললাম। কিন্তু রাত ফুরিয়ে গেলেও তার কোনো চিহ্ন খুঁজে পেলাম না। এরপরে ওই বেলার দিকে একদল গ্রামবাসী এসে খবর দিল নদীর ধারে একটা দেহ পাওয়া গেছে। নিশিকান্ত বাবু তো পাগলের মতো ছুটে গেলেন সেদিকে। তারপর নদীর ধারে সকলে মিলে পৌঁছে দেখি সুবীরেশ বাবুর মুন্ডহীন রক্তাক্ত দেহটা চিত হয়ে পড়ে আছে। সারা গায়ে খুললে খুললে মাংস তুলে নেওয়া হয়েছে। দেখলেই বোঝা যায় এটা বাঘের কাজ। ফরেস্ট অফিসারের কাছে খবর গেলে তিনি এসে এই দেহ পরীক্ষা করে বললেন বাঘেই সুবীরেশ বাবুর মাথাটা ছিঁড়ে নিয়ে গেছে। দেহটা নখ ও দাঁতের সাহায্যে ক্ষতবিক্ষত করলেও এক টুকরো মাংস বাঘে ভক্ষণ করেনি, কেবল কাঁধের ওপর থেকে মাথাটা তুলে নিয়ে গেছে। তো একমাত্র ছেলে সুবীরেশ বাবুর ওই অবস্থা দেখে নিশিকান্ত বাবুর মাথায় যেন ভূত চড়ে বসল। তার সব রাগ গিয়ে পড়লো বনের বাঘেদের ওপরে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন তাঁর ছেলের এই অবস্থা যাদের জন্য হয়েছে তাদের এই জঙ্গল ছাড়া করে তবেই তিনি ক্ষান্ত হবেন। হলো তাই। রাগের বশে তিনি পেশাদারি শিকারি ভাড়া করে এনে চুপিয়ে চাপিয়ে ফরেস্ট অফিসারকে টাকা খাইয়ে দিয়ে জঙ্গলের সমস্ত বাঘ শেষ করে ফেললেন। কিন্তু তবুও মাঝে মধ্যে জঙ্গলের ভেতর থেকে একটা বাঘের গর্জন ভেসে আসত। তাকে কিছুতেই খুঁজে পাওয়া যেত না। নিশিকান্ত বাবু জঙ্গলের ভিতরের স্থানে টোপ দিয়েও ওই বাঘের দেখা পাননি। তবে বিশেষ বিশেষ দিনে সেই গর্জন শোনা গেলে বাবু কেমন যেন অস্থির হয়ে পড়তেন। খেপে গিয়ে ওই গর্জন লক্ষ্য করে গুলি ছুঁড়তেন। এই ঘটনার মাসখানেকের ভেতরে ফরেস্ট অফিসারেরও মাথা কাটা দেহ মিলল জঙ্গলের ওই ভেতরে। এরপর নিশিকান্ত বাবু কেমন যেন ধীরে ধীরে পাগল হয়ে যেতে লাগলেন। সব সময় বলতেন কেউ কেউ যেন আমার পিছু নিচ্ছে, আমাকে মেরে ফেলতে চায়। সে মানুষ নয়, অন্য কিছু। ছাড়বে না আমাকে, ছাড়বে না। এরপর রাত্রির বেলা বাইরে বেরোনো পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, খাওয়া ঘুম ওসব তো অনেক আগেই ছুটে গিয়েছিল। অজানা অদৃশ্য কারোর আতঙ্কে সর্বক্ষণ ভুগতেন তিনি। নিজেকে একেবারে ওই চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেও শান্তি পাননি। শেষমেশ এই জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। বাবা, ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে তবে এই জঙ্গলে। আসার পর জায়গাটা সম্বন্ধে যে ধারণাটা ছিল এখন এসব শুনবার পর সম্পূর্ণ পাল্টে গেল। আচ্ছা, ওনার নাম কি নিশিকান্ত তরফদার? আগে হ্যাঁ বাবু, পুরো নাম ওটাই। আপনি তাকে চেনেন নাকি? না, সামনাসামনি চিনি না। তবে উনি আমাদের শহরেই থাকেন। ওনার ফুলডুংরি সম্বন্ধে ম্যাগাজিনে একটা লেখা পড়েই আমরা এখানে আসবার প্ল্যানটা করেছি। তার মানে ফুলডুংরি সম্বন্ধে ম্যাগাজিনে লিখে নিজের ব্যবসার বিজ্ঞাপন করেছেন তিনি, যাতে আমাদের মতো আরও বেশি পর্যটক এখানে এসে ওনার হোটেলেই ওঠে। সে আমি জানি না বাবু,
কেবল এটুকু জানি এখান থেকে টাকা কামিয়ে শহরে ফিরে গিয়ে তিনি মস্ত বড় ব্যবসায়ী হয়েছেন। এখানে আর আসেন না? না, এই বাড়িকে হোটেল তিনি হালে বানিয়েছেন। এইখান থেকে রোজগার তেমন হয় না, উল্টে খরচ বেশি হয়। আমাদের টাকা পয়সা সময় মতো পাঠিয়ে দেন। ও, আরও একটা কথা বাবু, এইখানে যে অল্প সংখ্যক লোকের বাস, তারা তো নিশিকান্তবাবুকে মোটেও সহ্য করতে পারেন না। ওদের মতে নিশিকান্তবাবু এই বনকে ধ্বংস করবার জন্যে ওরা ভালো নেই, তাই বাস থেকে পর্যটক নামলে ওরাই ভাগিয়ে দেয়। আর সেই জন্যেই আমাকে বাস স্টপে যেতে হয় ওই হোটেলের খদ্দের ধরতে। আচ্ছা, এবার সব বিষয়টা পরিষ্কার হলো। আচ্ছা, তুমি বলছিলে নিশিকান্ত বাবু সমস্ত বাঘ মেরে ফেলার পরও একটা অলৌকিক বাঘের ডাক তিনি শুনতে পেতেন। সে বাঘের গর্জন এখনও কি শোনা যায়? ইয়ে মানে ওই ভাগ্যে থাকলে নিশ্চয়ই শুনতে পাবেন। তবে হ্যাঁ, সে ডাক না শোনাই ভালো। বেশ, তাহলে আপনারা রেস্ট নিন। হ্যাঁ, আমি রাতের খাবারের ব্যবস্থা করি গিয়ে। কিছু কিছু দরকার লাগলে ডাকবেন, কেমন? আমি নিচেই থাকবো। অতি দ্রুত শেষের কথাগুলো বলে যুগল ঘরের বাইরে বেরিয়ে গেল। সন্দীপন বিছানা ছেড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে জ্যোৎস্নার রূপলি আলোয় ধুয়ে যাওয়া বনের শোভা দেখতে লাগল। আলোক আর সোম একটা করে সিগারেট ঠোঁটে গুঁজে ধোঁয়ার রিং ছাড়তে লাগলো। খানিক বাদে সোম বিরক্তির সুরে বলে উঠল, আরে কোন জায়গায় এলাম বলতো? ফোনে কেবল নো সিগন্যাল দেখাচ্ছে। হ্যাঁ রে, আমার ফোনেও একই অবস্থা। তবে যুগলের মুখ থেকে এই হোটেলের মালিকের ঘটনাটা শোনার পর থেকে না কেমন একটা গা ছমছম করছে। তুস, আমার তো বেশ ভালোই লাগছে। বরং এতক্ষণ ওই বেশ রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চারে আছি এরকম একটা ফিল হচ্ছে। হ্যাঁ, এই সন্দীপন, তোর কেমন লাগছে? ব্যালকনির দিকে গলা বাড়িয়ে প্রশ্নটা করল সোম। সন্দীপন ঘরের ভেতর ফিরে এসে জবাব দিল, যাই বল, আমার কিন্তু জায়গাটাকে বেশ আশ্চর্যের মতো ঠেকছে। যেন বিরাট কোনো রহস্য বুকে চাপা নিয়ে বসে আছে এই ফুলডুংরি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা কেবল একটা মুখোশ মাত্র। সেই মুখোশ আলগা হলেই বেরিয়ে পড়বে এলাকার আসল কুৎসিত চেহারাটা। সমস্ত দিনের জার্নিতে ওদের ক্লান্তি এসেছিল শরীরে, তাই রাতের খাবার সেরে বেশিক্ষণ জেগে থাকা ওদের পক্ষে সম্ভব হলো না। রাত শেষে নক্ষত্রেরা আকাশে উজ্জ্বল আলো ফুটিয়ে তুলেছে। গাছের কোটর থেকে একটা পেঁচা কর্কশ শব্দ করে ডেকে চলেছে। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে নানান রকমের শব্দ। হঠাৎ চোখটা খুলে গেল সন্দীপনের। মাথার ভেতরে একটা অস্বস্তি, গলা শুকনো। ও ধরপড় করে বিছানার উপর উঠে বসে জল খেল। পাশের বেডে আলোক আর সোমের কোনো হুঁশ নেই। ওদের দিকে একবার তাকিয়ে আবার ঘুমাবার চেষ্টা করল, কিন্তু ঘুম এলো না। জানলার দিক থেকে একটা শীতল বাতাস ভেসে আসছে। ও নিজের অস্বস্তি কাটাতে বিছানা ছেড়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। ভোরের আলো এখনো সেভাবে ছড়ায়নি। রাতের অন্ধকারে একটা উজ্জ্বল আভা খেলা করছে। ব্যালকনিতে দাঁড়িয়ে বেশ কিছু জন্তু জানোয়ারের শব্দ শুনল। শব্দগুলোর মধ্যে কিছু শব্দ শিকারী জানোয়ারের, আর বাকিগুলো ওদের হাতে শিকার হওয়া মৃত্যু পথযাত্রী প্রাণীর আর্তনাদ। ও আবার ঘরে ঢুকে ব্যাগ থেকে বার করে আনলো ওর ক্যামেরাটা। উদ্দেশ্য ভোরের প্রকৃতির কয়েকটা ছবি তোলা। এরপর চোখের কাছে ক্যামেরাটা ধরে জঙ্গলের গায়ে লেন্স ঘুরিয়ে জুম করবার সময় হাতটা কেঁপে উঠল। ও ঝট করে চোখের সামনে থেকে ক্যামেরা সরিয়ে খালি চোখে কিছু একটা দেখার চেষ্টা করল। আবার ক্যামেরার লেন্সে চোখ রেখে আটকে উঠে পেছনে সরে এসে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। অলৌকিক একটা দৃশ্য নজরে পড়েছে ওর। হ্যাঁ, দৃশ্যটাকে অলৌকিক, অতি প্রাকৃত, ভৌতিক
অনেক কিছুই বলা চলে। দুটো চোখ জ্বলজ্বল করছে উঁচু গাছটার পাতা ঘেরা অন্ধকারের মধ্যে। ও ঠিকই দেখেছে, চোখ দুটো কোনো জানোয়ারের হতে পারে না। অন্ধকারে বুনো জন্তুদের চোখ জ্বলজ্বল করে বটে, কিন্তু ওই দুটো চোখ থেকে ঠিকরে বেরোনো লাল অগ্নিপিণ্ডটা কিসে? ভয়ে মুখের কথা ফুরিয়ে গেছে। আতঙ্ক ও অবিশ্বাস মিলেমিশে ওর মাথাটা বোঁ বোঁ করছে। মনের সন্দেহটাকে সরিয়ে ফেলার জন্য আরও একবার কাঁপা কাঁপা হাতে ক্যামেরাটা তুলে ধরল চোখের সামনে। তারপর লেন্সের ভেতরে দৃষ্টি দিয়ে আবার প্রত্যক্ষ করল সেই ভয়ানক অগ্নিগোলক দুটো। চোখ দুটো যেন ধিকি ধিকি আগুনের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওরই দিকে। কিন্তু কেন? কি জিনিস ওটা? কেন ওর দিকে আক্রোশ ভরা দৃষ্টি নিয়ে চাইছে? ওর মাথার ভেতর এই ধরনের প্রশ্নের ঝড় যখন একের পর এক সাপের মতো ফনা তুলে উঠছে, ঠিক তক্ষুনি জঙ্গলের দিক থেকে ভেসে আসা ঠান্ডা বাতাসের স্রোত ওর কানের পাশে ফিসফিস করে মানুষের ভাষায় যেন বলে উঠল, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা বলছি, নইলে বিপদ আছে, ভয়ানক বিপদ। বাতাসের শীতল স্বর ওর সর্বাঙ্গে শিহরণ জাগালে ও চমকে উঠে মাথা ঘুরিয়ে আশেপাশে ওকে দেখার চেষ্টা করে ব্যর্থ হল। এরপর কম্পমান হাতে কপালের ঘাম মুছে উত্তেজিত হৃৎপিণ্ডকে সম্বল করে দেওয়ালে পিঠ ঘেঁষে সরতে সরতে এবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর বিছানায় উঠে ভয়ে কুঁকড়ে পড়ে রইল সন্দীপন। এই চরম মুহূর্তে ও এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে সোম কিংবা আলোককে ডেকে তোলবার শক্তিটুকুও শরীরে অবশিষ্ট নেই। প্রচণ্ড স্নায়বিক উত্তেজনা শরীরে ধকল নামিয়ে আনলে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ল। ক্লান্তির মতো সর্বাঙ্গে ঘাম ফুটে উঠেছে। ঘুম নয়, তবে একটা ঘোর ওর চোখে ধীরে ধীরে নেমে এলো, আচ্ছন্ন হয়ে পড়ল। অনেক বেলায় চোখ সামান্য খুলে সন্দীপন দেখল আলোক আর সোম ওর বিছানার দুই পাশে বসে রয়েছে। ওকে চোখ খুলতে দেখে আলোক বলল, কি রে, তোকে কখন থেকে ডেকে যাচ্ছি, কুম্ভকর্ণও তোর কাছে ফেল মেরে যাবে দেখছি, কটা বাজে দেখ। বলে আলোক ওর হাত ঘড়িটা এগিয়ে দিল। সন্দীপন সামান্য মাথা তুলে দেখল সময় সকাল 10:30। ঘুমানোর প্ল্যান থাকলে তো বাড়িতেই বসে থাকতিস, এত দূর জার্নি করার কারণটা কি ছিল? এই ওট 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 তৈরি হ, বাইরে বেরোতে হবে তো নাকি? কালকে রাতে ওর সঙ্গে ঘটা ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়েও ও নিজেকে আটকে ফেলল। ওসব শুনলে ওদের দুজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসবে, যাতে ওদের বাইরে বেরোনোর পরিকল্পনাটাও মাটি হবে। সেটা ও চায় না। এরপরও শুকনো গলায় ঢোক গিলে বলল, তোরা যা, আমার শরীরটা ভালো নেই। ওর ক্লান্তি মেশানো কণ্ঠে জবাব এলে আলোক ওর মাথায় হাত দিয়ে দেখল গা সামান্য গরম। এ কি, আরে জ্বর বাঁধালি কি করে? ও কিছু না, ব্যাগে ওষুধ আছে, খেলে ঠিক হয়ে যাবে। তোরা জানা ঘুরে আয়, আজ আর আমি বেরোবো না। না না, সে হয় নাকি? তোকে এভাবে একা রেখে বাইরে বেরোবো? এখানে আসার জন্য উৎসাহ বেশি ছিল তোর। এখন আর বেরোচ্ছি না, জ্বর কমলে তিনজনে একসাথে বেরোনো যাবে না হয় ও বেলায়। এই শোন, তোরা আমাকে নিয়ে ভাবিস না, আমি কি বাচ্চা ছেলে নাকি? তোরা বরং আশপাশের জঙ্গল নদী এসব ঘুরে আয়। আমি ওষুধ খেয়ে একটু সুস্থ বোধ করলে আসছি। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর আলোক আর সোম অনিচ্ছা সত্ত্বেও সন্দীপনকে হোটেলে রেখে বাইরে বেরোল। আসলে কিছুটা সময় সন্দীপন একা থাকতে চেয়েছিল, কারণ কালকের অলৌকিক দৃশ্যটার সম্বন্ধে ভাববার প্রয়োজন আছে। দৃশ্যটা দেখার পর শরীরে প্রচণ্ড ক্লান্তি নেমে আসলে ও ভাববার ফুরসত পায়নি। ওরা বেরিয়ে যাওয়ার প্রায় ঘন্টাখানেক বাদে যুগল ঘরে এসে বলল, শুনলাম আপনার শরীর খারাপ করছে, ওষুধ আনিয়ে দেবো নাকি বাবু? না, দরকার নেই, আমি সঙ্গে ট্যাবলেট এনেছি।
একটা রাতের মধ্যেই আপনার চেহারায় অনেক পরিবর্তন এসে গেছে বাবু। আপনি আপনি কিছু লুকোচ্ছেন না তো? লুকোবো কেন? শরীর খারাপ, এতে লুকোনোর কি আছে? আপনার চোখ মুখ বলছে আপনি ভীষণ ভয় পেয়েছেন বাবু। আমার মুখে কালকের কাহিনী শুনে ভয় পাননি তো? আমার এখন কথা বলতে ভালো লাগছে না যুগল, তুমি এসো, আমি ওষুধ খেয়ে ঘুমোতে চাই। একটা কথা বলছি বাবু, আপনার শুনতে অবাক লাগলেও সত্যি যে আপনার ট্যাবলেটে কোনো কাজ দেবে না। 1 মিনিট, কেন? ওষুধে কাজ দেবে না কেন? তার কারণ এ কোনো সাধারণ অসুখ নয় বাবু। আজ অমাবস্যা, আর আজকের দিনেই আপনার শরীরটা খারাপ হলো। আপনার সময় ভালো যাচ্ছে না বাবু। বলেন তো, ওই মুন্ডারিকে ডেকে আনছি। তুমি মুন্ডারিকে চেনো? আপনিও চেনেন নাকি? দেখা হয়েছিল ওর সঙ্গে? হ্যাঁ, বাসে ওর সঙ্গে পরিচয় হয়। ও আমার দিকে তাকিয়ে কিছু কথা বলেছিল, কিন্তু মুন্ডারি বড় গুণিন বাবু। এই চত্বরে সবাই ওর দেয়া ওষুধ খেয়ে সুস্থ হয়। আমরা ট্যাবলেট কি জিনিস জানি না। তাছাড়া ওর এলাকায় অন্য কোনো ওষুধে কাজ দেয় না। যুগলের বলা কথাগুলোয় চাপা অবিশ্বাস থাকলেও সন্দীপন এড়িয়ে যেতে পারল না। ও একবার ভাবল কালকে রাতের ব্যাপারটা ওকে বলবে কিনা। তারপর কি একটা ভেবে বলল, যুগল, আমাকে মুন্ডারির কাছে নিয়ে যেতে পারবে? এই শরীরে আপনি যেতে পারবেন বাবু? পারবো। ব্যাপারটা শুধু তুমি আর আমি জানবো, আর কেউ না জানে। ঠিক আছে, ঠিক আছে। পথ কিন্তু অনেকটাই। জানি, কালী পাহাড়, ফুলডুংরি জঙ্গলের পশ্চিম দিকে। ওর ঠিকানা ও আমাকে নিজেই বলেছিল। এও বলেছিল ওকে আমার দরকার লাগতে পারে। আমি এখন বুঝতে পারছি মুন্ডারি ভবিষ্যৎ দেখতে পায়। আমার ওকে সত্যি খুব প্রয়োজন যুগল। আসুন বাবু, আমি ওই অন্য পথে আপনাদেরকে নিয়ে যাব, রাস্তা কম হবে। হোটেল থেকে বেরিয়ে যুগল ও সন্দীপন নদীর ধার ঘেঁষে রওনা দিল কালী পাহাড়ের উদ্দেশ্যে। এ রাস্তায় এখন চলতে কোনো অসুবিধে নেই বাবু। ওই জানোয়ারগুলো রাতে বেরোয়। সন্দীপন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। ও কোনো কথা না বলে কেবল যুগলকে অনুসরণ করে চলেছে। খানিক বাদেই জঙ্গলের ধার বরাবর পাথরের খণ্ড নজরে পড়তে লাগলো। সেই দিকে আঙুল দেখিয়ে যুগল বলল, ওইসব কালী পাহাড়ের চিহ্ন। আর বেশি পথ বাকি নেই, পৌঁছেই গেছি। এরপর বড় বড় প্রস্তর খণ্ডের দেখা মিলতে লাগলো। আর জঙ্গলের পথ নেই। পাথরের উপর পা ফেলে লাফিয়ে চলতে লাগলো ওরা। আরও কিছুটা এগিয়ে গিয়ে সামনে পাথরের টিলার দেখা পেলে যুগল চিৎকার করতে থাকলো, বাবা মুন্ডারি, ও মুন্ডারি বাবা! ফাঁকা এলাকায় পাথরে ধাক্কা খেয়ে যুগলের গলার স্বর ভেসে গেল অনেক দূর। সন্দীপনের চঞ্চল চোখ খুঁজে চলেছে মুন্ডারিকে। আচমকা একটা পাথরের খাঁজ থেকে মাথা উঁচু করে বেরিয়ে এলো মুন্ডারি। ওর 2 চোখ লাল। লম্বা লম্বা পায়ে পাথর ডিঙিয়ে সন্দীপনের কাছে এগিয়ে এসে ওর কাঁধে হাত দিয়ে মুন্ডারি বলল, বড্ড তাড়াতাড়ি এসে পড়েছিস, আয় আমার সঙ্গে। সন্দীপনকে টেনে নিয়ে গেল উঁচু টিলার ওপরে। ওখানে একটা গোল পাথরের গায়ে সিঁদুর মাখানো রয়েছে। পাথরটাকে কেন্দ্র করে রয়েছে বুনো ফুল, পুজোর বিভিন্ন উপকরণ আর একটা মাটির সরা ভর্তি হাঁড়িয়া। পাশে পড়ে রয়েছে একটা বলি দেয়া সাদা ভেড়া। সেটাকে দেখিয়ে মুন্ডারি বলল, স্বয়ং মারাং বুড়ুর এখানে অবস্থান। আর তোর কোনো বিপদ হবে না। আমি জানতাম তুই আসবি, তাই পূজা সমাপ্তি করে রেখেছি। সন্দীপন পকেট থেকে কিছু টাকা বার করে মুন্ডারির হাতে দিতে গেল। মুন্ডারি বলল, প্রয়োজন নাই, আমার টাকা লাগে না। যখন যে দরকার হয় মারাং বুড়ুই আমাকে জোগাড় করে দেয়। এনে এইটা খা, তোর শরীর সুস্থ হবে।
বলে মুন্ডারি বলি দেওয়া ভেড়ার রক্ত মাটির সরা ভর্তি হাড়িয়ার মধ্যে মিশিয়ে সন্দীপনের হাতে দিল। অদ্ভুত তরলটা পান করতে প্রথমে দ্বিধাবোধ করলেও সন্দীপন পরক্ষণেই কি একটা ভেবে নিয়ে এক নিঃশ্বাসে সেটা পান করে কিছু বলতে গেলে মুন্ডারি বলল, কিছু বলবার প্রয়োজন নেই তোর, আমি সব জানি। এক জোড়া চোখ তোর ওপর নজর রাখছে, তবে ভয় নেই, তোর একটা কবচ দরকার। কথা শেষ করে মুন্ডারি আবার পুজোর স্থলে বসল। তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি, বিচিত্র সব মন্ত্র উচ্চারণের মাধ্যমে দীর্ঘক্ষণ পুজো চালিয়ে চলল। পাথরের মূর্তির মতো সন্দীপন দাঁড়িয়ে দেখতে থাকলো সব। এরপর পুজো সমাপ্ত হলে মুন্ডারি সন্দীপনের দিকে তাকিয়ে বলল, এই নে, এইটা রাখ। বলে একটা রক্ত মাখানো কাঠের টুকরো পুজোর জায়গা থেকে তুলে ওর হাতে দিয়ে বলল, ওর আসার সময় হয়ে গেছে, ও আসবে। তুই এটাকে আগুনে পুড়িয়ে ফেল। এই কাঠের ধোঁয়া যত দূর পর্যন্ত ছড়াবে তার ধারে কাছে সে আসতে পারবে না। আমি কেবল এইটুকুই তোর সাহায্য করতে পারি, ওকে আটকাবার শক্তি আমার নেই। কে বাবা? বধুয়া, বড় সর্বনেশে ওর নজর পড়েছে তোর উপর, তোকে ছাড়বে না। ওর তোকে চাই। ও মানুষের হৃৎপিণ্ডর গতি অনুভব করে পিছু ধাওয়া করে। তোর মন খুব নরম, আর এটাই তোর প্রাণ নাশের কারণ হতে পারে। পারলে কাল সকালেই এখান থেকে চলে যা তুই। বুধুয়া কে বাবা? ওর সম্বন্ধে তোর কম জানাই ভালো। যা যা যা, চলে যা এখান থেকে। রাত নামার আগে কালীপাহাড় থেকে সরে পড়, ভারী বিপদ। বধুয়া আমাকেও ছাড়বে না। ওর কাজে বাধা ও কিছুতেই সহ্য করবে না। সন্দীপন আর কোনো কথা না বাড়িয়ে উল্টো পথে হাঁটা দিল। রাস্তায় যুগল আতঙ্ক ভরা চোখ মুখ নিয়ে আর একটাও কথা বলেন। আলো নিভে যাওয়ার পর ওরা হোটেলে পৌঁছালো। তারপর বংশীর মুখে ওরা জানতে পারল যে আলোক আর সোম নদীর ধারে ফায়ার ক্যাম্প করে বসে আছে। ক্যাম্পে পৌঁছাতেই ওদের দেখে আলোক বলল, সন্দীপন, এখন কেমন আছিস তুই? ভালো। এই জায়গাটা কিন্তু দারুণ, বুঝলি? আমি আর অলোক তো অনেক দূর অবধি হেঁটে এলাম। এখন ভাবছি ওই ফুলডুংরি জায়গাটা একবার ঘুরে আসবো। স্থানীয়দের মুখে শুনলাম রাতে নাকি অপূর্ব মায়ার জগৎ তৈরি হয়ে যায় জঙ্গলটা, অনেক জন্তু জানোয়ারও বের হয়। আজ অমাবস্যার রাত, ফুলডুংরির জঙ্গলের দিকে ভুলেও যাবেন না বাবুরা। কেন? যুগল মুর্মু এবার জমাট অন্ধকারের চারপাশটা ভয়ার্ত দৃষ্টি নিয়ে দেখে সন্দীপনের দিকে চেয়ে বলল, বাবু, আপনি বলবেন নাকি আমি বলবো? ও কি বলবে? ও কি এখানকার স্থানীয় নাকি? আরে তুমি বলো না, কেন যাবো না জঙ্গলে? আজকের রাতে বুধুয়ার আত্মা ওখানে ঘুরে বেড়ায় বাবু। বাইরের লোককে জঙ্গলের ভেতরে দেখতে পেলেও খেপে যায়। শহুরে আধুনিক লোককেও মোটেও সহ্য করতে পারে না। এই নিশিকান্ত বাবুর কাঠের ব্যবসার জন্যে জঙ্গল কেটে সাফ করে দেওয়ার ঘটনা আপনাদেরকে তো আগেই বলেছি। এরপর সুবীরেশ বাবু এবং ফরেস্ট অফিসারের মৃত্যুর ঘটনা শোনবার পরেও আপনারা কি কিছুই বুঝতে পারেননি? বাঘে মানুষ মেরেছে, এটা আবার বোঝবার কি আছে নতুন করে? এই জঙ্গলের বাঘ তো সবই মেরে সাফা করে দিয়েছিলেন নিশিকান্ত বাবু। তবে কোন অদৃশ্য বাঘের রাতারাতি জন্ম হলো, এই সামান্য বিষয়টা আপনারা বুঝতে পারছেন না। আসলে ওটা হলো বুধুয়া। বুধুয়া সেই থেকে শহুরে মানুষের প্রতি ওর রাগ। এইখানে অনুপ্রবেশ
সে কিছুতেই সহ্য করতে পারে না, কিছুতেই পারে না। সব সত্যি? আরে ধুর, এসব আদিবাসী অঞ্চলে অনেক ধরনের কথাই শুনতে পাবে এরকম। সব গুজব, কুসংস্কার ছাড়া এগুলো কিছুই না। বুধু আর আত্মা বনের মধ্যে ঘুরে বেড়ায়, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো। তাহলে ও মরেছিল কি করে? ও কেউ তো বাঘে খেয়েছিল বাবু। আচমকা কোনো মানুষকে বাঘে খেলে ওর আত্মা বাঘের রূপ নিয়ে ঘুরে বেড়ায়। আপনারা শহরের মানুষ আমাদের কথা মানবেন কেন? হ্যাঁ, তবে বুধুয়া এখনো আছে। ওই ফুলডুংরির জঙ্গলেই ওর বাসা। এর আগে ওই জঙ্গলে যারাই ঢুকেছে তাদের মাথা কাটা দেহ পাওয়া গেছে। সবাই বলে বুধুয়া ওই জঙ্গলের রাজা, ফুলডুংরির রক্ষাকর্তা। এই গাছেদের দল, পাহাড়, নদী, মাটি এসব বুধুয়ার প্রাণ। এইসবও আগলে রাখে। আর সে এই বন ধ্বংস হতে দেবে না কিছুতে। রাজা, ভূতের রাজা। তাহলে ওর প্রজা কারা? তুমি, ওই বংশী, এরা? রাত্রেবেলা কতটা হাঁড়িয়া খেয়েছো বলো তো তোমরা? প্লিজ সোম, ওদের বিশ্বাসে আঘাত করিস না। ওদের একটা নিজস্ব কালচার রয়েছে। এখানে দুদিন বেড়াতে এসে সেসব নিয়ে নাড়াঘাটা করাটা ঠিক নয়। তাছাড়া প্লিজ সন্দীপন, এই 2 দিন তোর মুখটা অন্তত বন্ধ রাখ প্লিজ। আর নেওয়া যাচ্ছে না। বাট ওই যুগলের ভূতের রাজাটা কিন্তু এই পরিবেশের সঙ্গে পারফেক্ট ছিল। অন্ধকার এলাকা, চতুর্দিকে জঙ্গল, মাঝের মধ্যে জঙ্গল থেকে বুনো জন্তুর ডাক শোনা যাচ্ছে। নির্জনে আমরা বনফায়ার করে বসে রয়েছি। এর মধ্যে একটা ভূতের গল্প না হলে চলে? আমাদের এন্টারটেনমেন্টটা দেওয়ার জন্য ধন্যবাদ যুগল। বিশেষ কর, যুগল ঠিক বলেছে। ও ভুল বলেনি। আমি নিজে দেখেছি বুধুয়াকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একজন শিক্ষিত মানুষ হয়ে বলছিস তুই ভূত দেখেছিস? হ্যাঁ, সত্যি দেখেছি। এর জন্য তোরা আমাকে যার দিব্যি খেতে বলবি আমি তাতেই রাজি আছি। ভাই, আয় আয় আয়, তুই আমার কাছে বস। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই খুব ভয় পেয়েছিস। দাঁড়া দাঁড়া, এই নে জলটা খা, একটু শান্ত হ, তারপর বলতো তোর সমস্যাটা কি। এই জায়গাটা বিরাট একটা গন্ডগোল আছে। বিশ্বাস কর তোরা, আমি সত্যি বলছি। নিশিকান্ত তরফদার টাকার লোভে বন কেটে সাফা করে প্রকৃতি ধ্বংসর ফলে হোক বা অন্য কোনো কারণেই হোক, এখানে কোনো শক্তি আছে যে বাইরের মানুষজনের উপর ক্রুদ্ধ হয়ে রয়েছে। গত রাতে আমি তাকে দেখেছি। একজোড়া জ্বলন্ত অগ্নিময় চোখ আমাদের ঘরের দিকে চেয়েছিল। আমার কানের পাশে এসে সে বলেছিল যে এখান থেকে চলে যেতে। আমি শিওর ওই বধুয়া। আমাদের এখানে আসা কেউ ভালো চোখে দেখছে না। স্থানীয়দের প্রতি ওর কোনো রাগ নেই, যত রাগ শহরের মানুষগুলোর ওপরে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হওয়ার শখ না তোর? রাতে জন্তুদের জল জলে চোখ দেখে ভয় পেয়ে গেলি? এখন যুক্তিতর্ক করে সময় নষ্ট করার সময় নয় সোম। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। হ্যাঁ বাবুরা, আপনারা চলে যান, চলে যান। সকাল ছাড়া যাওয়ার তো কোনো উপায় দেখছি না, কিন্তু তুই সারাদিন কোথায় ছিলিস? আমি মুন্ডারি বাবার কাছে গিয়েছিলাম। সে আবার কি? ও বড় মাপের গুণিন। আরে বাসে যার কপালে নিজের মৃত্যুর চিহ্ন দেখেছিলাম আমি। সে চিহ্ন তো আমিও দেখেছিলাম, কই আমার তো ভয় করছে না। মৃত্যু যাদের নিকট তারাই সেই চিহ্ন দেখতে পায় সোম। আলোক মুন্ডারি বাবার দিকে তাকায়নি, তাই ও সেই চিহ্ন দেখতে পায়নি। আমি শিওর যে মুন্ডারি বাবার দিকে তাকালে আলোকও দেখতে পেত, কারণ আমরা এখানে অনধিকার প্রবেশ করেছি। মৃত্যু আমাদের সবার প্রাপ্য। মুন্ডারি বাবা কি বলল? বাবা এখান থেকে চলে যেতে বলল, আর এই মন্ত্রপুত কাঠটা দিল আমাকে। সন্দীপন পকেট থেকে রক্তমাখা কাঠটা বের করে আবার বলল, মুন্ডারি বাবা বলল এই কাঠ পুড়িয়ে ধোঁয়া করতে হবে। এই কাঠের ধোঁয়া যতদূর যাবে ততদূর পর্যন্ত বুধুয়া আসতে পারবে না। তাহলে তো প্রবলেম সলভড। সব ঘটনা যদি সত্যি হয় তাহলে কাঠটা পুড়িয়ে ফেললেই হলো। মানে সকাল হওয়া পর্যন্ত তো সেফ থাকা যাবে। বুধুয়াকে আটকানো মুন্ডারি বাবার পক্ষেও সম্ভব নয় আলোক।
ও আসবেই। আরে আপাতত ওকে আটকানো তো যাক, বাকিটা পরে দেখে নিচ্ছি। ওই তুই কাঠটা আমাকে দে তো, আমি আগুনে ফেলে দিচ্ছি, দে। সন্দীপন কাঠটা আলোকের হাতে দিতে গেলে সোম এক ঝটকায় কাঠটা কেড়ে নিয়ে বলল, আরে তোরা ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছিস কেন আমি একবারে বুঝতে পারছি না। এই রক্ত মাখা কাঠটা আমাদের বিপদ থেকে রক্ষা করবে, পাগল পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, এই মূর্খ লোকগুলোর পাল্লায় পড়ে তোদের যা অবস্থা আমার তো দেখেই অবাক লাগছে রে। এগুলো নিয়ে যত ভাববি তত দুর্বল হয়ে পড়বি। দূর কর, এই চোখের সামনে থেকে দূর করে এগুলো আমার, ডিসগাস্টিং। বলে সোম কাঠ ছুঁড়ে ফেলে দিল নদীর জলে। সন্দীপন লাফিয়ে উঠে বলল, তুই এটা কি করলি? যা করেছি বেশ করেছি, এখন সব মাথা থেকে বের করে শান্তভাবে বসতো। এই সুন্দর সন্ধেটা উপভোগ কর ভাই। যুগল থ হয়ে বসে রয়েছে। অনেকক্ষণ কারো মুখে কোনো কথা নেই। নিশাচর পাখি আকাশে ডেকে ডেকে হাঁপিয়ে উঠেছে। একটা ভয়াল থমথমে পরিবেশ ঘুরঘুর করছে চারপাশে। আলোক মৌনতা ভেঙে নিজের রেডিয়ামের ঘড়িটা দেখে নিয়ে বলল, আরে কামন গাইজ, যা হবার দেখা যাবে। এখন বেড়াতে এসেও তোরা এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে রাগারাগি বা ঝগড়া করিস না প্লিজ, পুরো মজাটাই মাটি হয়ে যাবে। বলছি, ঘড়িতে তো 9:30 বাজে, রাতের খাবারে কি আছে যুগল? জানি না বাবু, আমাকে হোটেলে গিয়ে দেখতে হবে। বেশ, তুমি গিয়ে দেখো, যা থাকে এখানেই নিয়ে এসো। কি বলিস, এখানে খাবি তো? আগুন ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, এখানে খাওয়াটা সারা হলেই বেস্ট হয় নাকি? আমার খিদে নেই, তোরা খা। যুগল এবারে হোটেলের দিকে হাঁটা দিল। ফায়ার ক্যাম্প থেকে হোটেলের দূরত্ব অনেকটাই। আলোক কাঠের আগুন থেকে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে বলল, যুগল লোকটা সাধাসিধে, ওর বিশ্বাস আর সন্দীপনের ভয়টা নিয়ে ঠাট্টাটা না করলেই পারতিস সোম। আরে ধুর, ওসব বাদে তো একটা সিগারেট দে। আমি শিওর সন্দীপন মিথ্যে ভয় পাচ্ছে, আর ওর এই ভয়ে ধুঁয়ো দিচ্ছে যুগল। দেখ, আমার তো মনে হয় সন্দীপনের ভয় পাওয়াটা উচিতই না। বরং ওর ক্যামেরাটা নিয়ে ভূতের রাজার কয়েকটা ছবি তুলে আসুক, ওদের ভূতের রাজা খুশি হয়ে সন্দীপনকে একটু বর টর দিয়ে দিতে পারে। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আলোক। এমনিতেই ও মুন্ডারি বাবার দেওয়া কাঠের টুকরোটা নদীর জলে ফেলে সর্বনাশ করেছে। এইসব অলৌকিক শক্তির সঙ্গে ছেলে খেলা আমার একটুও পছন্দ নয়। নিজেকে নির্ভীক প্রমাণ করতে গিয়ে বিপদকে নিমন্ত্রণ দিয়ে বসলি সোম তুই। বারবার তোর এই আচরণগুলোর জন্যই এই ট্যুরে আসতে চাইনি আমি তোর সঙ্গে। কথা শেষ হতেই সন্দীপন হাঁটা দিল অন্ধকার জঙ্গলের পথ ধরে। পেছন থেকে আলোক কয়েকবার চিৎকার করে বলল, এই সন্দীপন, আরে অন্ধকারে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, একা যাস না। আরে রাগ করিস না ভাই, দাঁড়া। আরে এই। সন্দীপন সে কথার কোনো উত্তর না দিয়ে আধারে মিলিয়ে গেল। তুই সত্যি বাড়াবাড়ি করে ফেললি সোম। জানিস তো একটু সেন্টু মার্কা ছেলে, তারপর ওই ভূত প্রেতের ভয় নিয়ে বেচারা একটু ঘেঁটে আছে, তার মধ্যে ওকে রাগানোর কি দরকার ছিল তোর? তুই আমারটাই দেখলি, ও কেমন বললো যে আমার সঙ্গে ও আসতেই চায় না। কেন, আমি কি অচ্ছুত? আরে আমি ওর আত্মবিশ্বাসটা ফেরাতে চাইছিলাম, ও বুঝলো উল্টো। এই শোন, বেড়াতে এসে আমি তোদের নিয়ে সালিশি সভা বসাতে পারবো না। এখন ওঠ, চল। কোথায়? সন্দীপন অন্ধকারে কোথায় গেল খুঁজে দেখতে হবে না? দেখ, ও হোটেলের দিকেই গেছে। আরে হোটেল তো আর এখানে নয়, অন্ধকার জঙ্গলে কত রকমের বিপদ হতে পারে তুই জানিস? ওর একটা কিছু হলে বাড়ি ফিরে কাকে কি জবাব দিবি তুই? ও আচ্ছা, সব দোষ এখন আমার, তাই তো? এখন তর্ক রাখ, ওকে খুঁজে দেখি, চল। কথা শেষ করে আলোক মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে এগিয়ে গেল। কিন্তু ওই সামান্য আলো নিশ্ছিদ্র অন্ধকারে হারিয়ে গেল। সোম বিরক্তি ভরা গলায় বিড়বিড় করতে করতে ওর পিছু পিছু চলেছে। ধোর বাবা, ভূত করে পুরো মজাটাই মাটি। এদিকে যুগল তো আবার খাবার নিয়ে ক্যাম্পে ফিরে এসে আমাদের পাবে না। আমরা তো হোটেলের দিকেই যাচ্ছি, রাস্তায় ওর সঙ্গে দেখা হলে হবে। তাছাড়া ও যদি সন্দীপনকে দেখতে পায় তো ভালোই হবে। জঙ্গলে অনেকটা দৃষ্টিহীনের মতো হাতড়ে হাতড়ে এগিয়ে চলেছে ওরা। নিশাচরের ডাক কানে আসছে ক্রমশ। খানিকটা পথ ওভাবে এগিয়ে যাওয়ার পর টর্চের আলো চোখে পড়ল ওদের। আলো লক্ষ্য করে ছুটে গিয়ে দুজনে দেখল যুগল খাবার হাতে হোটেল থেকে টর্চ সংগ্রহ করে এগিয়ে আসছে।
ফায়ার ক্যাম্পের দিকে। আলোক উত্তেজিত হয়ে যুগলের কাছে গিয়ে বলল, এই দাঁড়াও 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 দাঁড়াও, সন্দীপনকে দেখেছো? না তো, আমি তো হোটেল থেকে আসছি। কেন, কি হয়েছে বাবু? ও কিছু না। এমন সময় একটা ভয়ঙ্কর গম্ভীর গর্জন আকাশ বাতাস কাঁপিয়ে সমস্ত জঙ্গলকে যেন নিমেষে ঠান্ডা করে ফেলল। শব্দটা কানে যেতেই কম্পমান যুগলের হাত থেকে সমস্ত খাবার পড়ে গেল ঝোপের মধ্যে। বুধুয়া, বুধুয়া, ও ও চলে এসেছে বাবুরা, চলে এসেছে। হ্যাঁ, কি যাতা বলছো? বুধুয়া কেন হতে যাবে? ও তো বাঘের ডাক। না 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 বাবু, না, এই জঙ্গলে বাঘ আর নেই। এরকম ভাবে একমাত্র বুধুয়াই ডাকে। এ ডাক আমি চিনি। ভূতের রাজা, এটা ভূতের রাজার ডাক। এখন হাসি মস্করার সময় নয় সোম, সন্দীপন বিপদে আছে। শোনো, আমরা 3 জন 3 দিকে যাব ওকে খুঁজতে। পাক্কা 1 ঘন্টা পর পুনরায় ফায়ার ক্যাম্পে ফিরে আসব। এই পদ্ধতিতে সন্দীপনকে খুঁজে না পাওয়া গেলে আমাদের ফরেস্ট অফিসারের সাহায্য নিতে হবে। কথা শেষ করে ওরা 3 জন 3 দিকে ছড়িয়ে পড়ল। যুগল আর আলোক সন্দীপনকে যখন পাগলের মতো খুঁজে চলেছে, ওর কানে এলো সোম তাচ্ছিল্য ভরা কণ্ঠে হাসছে আর গাইছে, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। প্রায় ঘন্টা খানেক পর যুগল ও আলোক হতাশা আর দুশ্চিন্তায় ভারাক্রান্ত মন নিয়ে ফায়ার ক্যাম্পে ফিরে এসে দেখল সেখানে মাথা নিচু করে বসে রয়েছে সন্দীপন। আলোক সন্দীপনের কাঁধ দুটো ধরে ঝাঁকিয়ে বলল, হেই, তুই কোথায় গেছিলি সন্দীপন? আমরা তোকে পাগলের মতো খুঁজছিলাম। সন্দীপনের মাথা ঘাড়ে গোঁজা, দৃষ্টি মাটির দিকে নামানো। আলোক ফের বলল, সোম কোথায়? ও ফেরেনি? ওকে তুই দেখেছিস? এ কথা শোনার পর সন্দীপন ওর বাঁ হাত দিয়ে সামনে ঝোপের দিকে ইশারা করল। আলোক আর যুগল মুর্মু সেদিকে লক্ষ্য করে দেখল ঝোপের থেকে 2টো পা বেরিয়ে রয়েছে। আলোকের ওই পা দুটো চিনতে অসুবিধা হলো না। এরপর ও আর যুগল ছুটে গিয়ে ঝোপের মধ্যে ঢুকে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল। ঝোপের মধ্যে পড়ে রয়েছে সোমের মুন্ডহীন দেহটা। আলোকের বুকের ভেতর যেন হাঁপড় চলছে। ও শুকনো গলায় ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলল, সন্দীপ, সোমের এই অবস্থা কি করে হলো? এবারে সন্দীপন উঠে দাঁড়িয়ে মাটির দিক থেকে মাথাটা তুলে তীব্র গর্জন করে উঠল, ঠিক বাঘের মতো। ওর চোখ দুটো জ্বলজ্বল করছে, মুখের ভেতর সূচালো দাঁতের সারি, লকলকে জিভটা থেকে কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে। ওর চেহারার উপরে আশ্চর্যভাবে ফুটে উঠেছে একটা পূর্ণ বয়স্ক বাঘের মুখের আদল। এই দৃশ্য দেখে আলোক ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে সরতে লাগলো। এরই ফাঁকে ওর বিস্ফারিত চোখ দুটো যুগলের দিকে ঘুরলে ও লক্ষ্য করল যুগল মাটির ওপরে নত মস্তকে বসে হাত জোড় করে ভয়ার্ত কণ্ঠে বলছে, বুধুয়া, আমাদের ক্ষমা করো বুধুয়া, ওদের ছেড়ে দাও, ওরা ওরা এখান থেকে চলে যাবে। এই জঙ্গলের কোনো ক্ষতি ওরা করতে আসেনি। ওদের ওদের তুমি ছেড়ে দাও বুধুয়া, মার্জনা করো, মার্জনা করো। সন্দীপনের আচরণের মধ্যে মানুষের কোনো লক্ষণ আর নেই। ও একেবারে সাপদের মতো পা ফেলে এগিয়ে গেল সোমের মৃতদেহটার কাছে। তারপর ওর বুকের উপরে পা রেখে হাত দুটো আকাশের দিকে প্রসারিত করে ভয়ানক গর্জন করল। সে বাঘের গর্জন সমস্ত বন আকাশ কাঁপিয়ে দিয়ে দূরে মিলিয়ে গেল। যুগল মাটির ওপরে এখনো বিড়বিড় করে মার্জনা ভিক্ষে করে চলেছে। আলোকের হৃৎপিণ্ড ওর বুকের পাঁজরে সজোরে ধাক্কা দিচ্ছে। ওর কপাল বেয়ে নামছে ঘামের রেখা।
সন্দীপন এবারে সোমের মৃতদেহের ওপর থেকে সরে এসে আলোকের ঘাড়ের কাছে মুখ এনে কয়েকবার হিংস্র জানোয়ারের মতো শুকল। আলোক থরথর করে কাঁপতে কাঁপতে উষ্ণ বুনো নিঃশ্বাসের হাওয়ার ধাক্কা অনুভব করলো ঘাড়ের কাছে। এরপর সন্দীপন অন্ধকার জঙ্গলের দিকে ছুটে চলে গেল অস্বাভাবিক গতিতে। আলোক কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কেঁপেই চলছিল। ওর সমস্ত শরীর যেন অবশ হয়ে পড়েছে। ওর ভেতরে বাসা বেঁধেছে একটা বিরাট মাপের ভয়। খানিক বাদেই একটা তীব্র ঝাঁকুনি অনুভব করে ও সম্বিত ফিরে পেল। সামনে তাকিয়ে দেখল যুগল ওর কাঁধ ধরে ঝাঁকিয়ে বলছে, বাবু, আর এভাবে দাঁড়িয়ে থাকবেন না, এখন থেমে থাকবার সময় নয়। আপনার বন্ধুকে বাঁচাতেই হবে বাবু। বাবু তাকান, আমার দিকে তাকান। আপনি আসুন আমার সঙ্গে। আলোকের মুখে কথা নেই, জিভ যেন সেঁটে রয়েছে তালুর সঙ্গে। ওর গলার ভেতর থেকে ঢোক গিলে পাথর খণ্ডের মতো কিছু একটা পদার্থ নামাতে কষ্ট হলো। আমি কি দেখলাম যুগল? সন্দীপনের ভেতরে হিংস্র জানোয়ার রূপী ওটা কে? ও বুধুয়া বাবু, আমি আগে কথা আপনাদের বলেছিলাম, বিশ্বাস করেননি আপনারা। এখান থেকে চলে যেতে বলেছিলাম, শুনলেন না আমার কথা। আমি এখন কি করব যুগল? আসেন আমার সঙ্গে, আসেন। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ যুগল? মুন্ডারি বাবার কাছে। একমাত্র ওই পারবে আপনার বন্ধুটিকে ফেরত দিতে। আপনার একজন সঙ্গী তো আর ফিরবে না কোনোদিন। বুধুয়া ওকে শেষ করে ফেলেছে। কিন্তু দ্বিতীয় বন্ধুটিকে আপনি কি ফেরত চান না বাবু? হ্যাঁ চাই, আমি সন্দীপনকে ফেরত চাই যুগল। তুমি কিছু একটা করো যুগল, ওকে বাঁচাও। যুগল এরপর জ্বলন্ত কাঠের স্তূপ থেকে একটা লম্বা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে বলল, আপনি একটা জ্বলন্ত কাঠ হাতে তুলে নিয়ে আমার পিছু পিছু আসুন বাবু। অন্ধকারে পথ খুঁজতে সুবিধে হবে। তাছাড়া হাতে আগুন থাকলে বুধুয়া আক্রমণ করে না। আলোক যুগলের নির্দেশ মতো ওকে অনুসরণ করে চলল। কালী পাহাড়িতে ওরা যখন পৌঁছালো তখন আকাশে সামান্য আলোর রেখা দেখা দিয়েছে, তবে অন্ধকার এখনো পুরোপুরি যায়নি। ছোট ছোট প্রস্তর খণ্ডের ওপরে পা ফেলে ফেলে ওরা ওপরে উঠে যেতে যেতে দেখল বাবা মুন্ডারি মুখ থুবড়ে পড়ে রয়েছে পাথরের ওপর। এরপর দুজনে ছুটে মুন্ডারির কাছে পৌঁছে ওকে তুলে সোজাভাবে পাথরে শোয়ালো। ওরা লক্ষ্য করল মুন্ডারির কাঁধের কাছ থেকে খানিকটা মাংস খুবলে আলগা হয়ে রয়েছে। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে মুন্ডারি। আপনার এই অবস্থা কি করে হলো বাবা? হ্যাঁ, কি করে হলো বলুন, কি করে হলো? জল, একটু জল খাবো। যুগল মুন্ডারিকে কোলের উপরে নিয়ে বসলে আলোক উঠে পুজোর জায়গায় জলের খোঁজ করতে লাগল। জলের সন্ধান পাওয়া গেল না। মারাং বুড়ুর পূজার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ঘট হাতড়ে জলের সন্ধান পেল, সেটাই তুলে সঙ্গে করে নিয়ে এলো। মুন্ডারির শুকনো মুখে সম্পূর্ণ ঘটের জলটা ঢেলে দিতেই সে শুষে নিল। জলপান সমাপ্ত করে মুন্ডারি খানিক স্বস্তি বোধ করলে যুগল ওর গলার গামছাটা বাবার ক্ষতস্থানে শক্ত করে বেঁধে অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করল, বাবা, আপনার এই অবস্থা কি করে হলো? মুন্ডারি চোয়াল দৃঢ় করে চোখ বুঝল। যন্ত্রণা লাঘব করার প্রয়াসে তার ইষ্ট দেবতার বীজ মন্ত্র জপ করল অস্পষ্ট স্বরে। তারপর মুখ থেকে কুঁকড়ে যাওয়া ভাবটা মুছে ফেলে বলল, বুধুয়া ও মানব শরীর দখল করে এসেছিল আমার কাছে। আমি অনেক চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারিনি। কেবল এই কাঁধের কাছে ক্ষত চিহ্নর বিনিময়ে
নিজের প্রাণটা রক্ষা করতে পেরেছি। কিন্তু কিন্তু ও আপনাকে কেন মারতে এসেছিল? আপনি তো ওর কোনো ক্ষতি করেননি। ওর ক্ষতি তো অবশ্যই করেছি। একেবারে প্রথম দিন থেকে ওর কাজে বাধা দিয়ে এসেছি আমি। আমার মন্ত্র শক্তি দিয়ে ওর প্রতিশোধ স্পৃহাকে আমি তো আটকে রেখেছিলাম এতদিন। তবে আর তাকে আটকানো যাবে না, ও বদলা নেবেই। জেনে রাখ, ওর ক্রোধের যথেষ্ট কারণ রয়েছে। নিশিকান্ত কাঠের ব্যবসা করতে সেখানকার জঙ্গল যেমন ধ্বংস করছে, তেমনই ধ্বংস করছে পশু পাখি। পশু পাখি গাছ কাটার কারণে আশ্রয়হীন হয়ে পড়েছিল ঠিকই, তবে ওরা ফুরিয়ে যেত না যদি না ওরা ধরা পড়তো নিশিকান্তর লোভাতুর চোখে। নিশিকান্ত মাঝে মধ্যে ওর ছেলেকে ডেকে এনে আশ্রয়হীন পশু পাখিদের মোটা টাকার বিনিময়ে বিক্রি করত চোরা শিকারীদের কাছে। এটা ভালো চোখে দেখেনি বুধুয়া, কারণ ও হলো এই জঙ্গলের রাজা। এই বিশাল অরণ্য আর তার পশু পাখির সে রক্ষক। তাই সে খতম করে নিশিকান্তর পুত্রকে। কিন্তু নিশিকান্ত এর পরেও ক্ষান্ত হয়নি। ওই চোরা শিকারীদের সাহায্যে বন থেকে উধাও করে দেয় সমস্ত ব্যাঘ্র জাতিকে, ওদের খতম করে মোটা টাকা রোজগারও করে। বুধুয়া তাই এরপর লোভী ফরেস্ট অফিসারকে শেষ করে এগোতে থাকে আসল শত্রু নিশিকান্তর দিকে। কিন্তু নিশিকান্তর ভাগ্য ওর সাথ দেয়, কারণ ও নিজের প্রাণ রক্ষার তাগিদে আমার শরণাপন্ন হয়। এর ফলে আমিও ওর পাপাচারের সঙ্গী হয়ে যাই ওকে রক্ষা করার মধ্যে দিয়ে। সামান্য কিছু অর্থের বিনিময়ে আমি আমার মন্ত্র শক্তিকে ব্যবহার করি বুধুয়াকে আটকাবার কাজে। বুধুয়া আর নিশিকান্তর মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলাম আমি। হে আমার অন্যায়! এই বন, এই সমস্ত জীব জন্তু পশু পাখি, আমার অঞ্চলের সমস্ত মানুষজনের সাথে আমি বেঈমানি করেছিলাম। আমার কথাতেই নিশিকান্ত এখান থেকে চলে যায় শহরে, আর সে এখানে কখনো আসেনি, কারণ শহরে গিয়ে ওকে হত্যা করবার মতো ক্ষমতা বুধুয়ার নেই। কারণ বুধুয়া রূপে ওর ক্ষমতা এই জঙ্গল অবধি সীমাবদ্ধ। কিন্তু এখন ওর শক্তি বদলেছে। যে শরীরে ও প্রবেশ করেছে তাতে আর কোনো সীমানায় ওকে আটকে রাখা যাবে না। ও নিজেকে সম্পূর্ণ বাঘে রূপান্তরিত করবার কাজ শুরু করে দিয়েছে। এই বনে আবার গড়ে উঠবে বাঘেদের সাম্রাজ্য। বাবা, ও এখন কোথায়? শহরে যা, শহরে যা। নিশিকান্তকে ও ছাড়বে না, ওই ওর শেষ শিকার। যুগল, এক্ষুনি আমাকে শহরে যাবার ব্যবস্থা করে দিতে পারবে? নিশিকান্ত বুধুয়ার হাতেই মরুক, ওতেই সবার শান্তি। ওকে বাঁচানোর কোনো দরকার নেই বাবু, কোনো দরকার নেই। নিশিকান্তর প্রতি আমার কোনো মায়া নেই। আমি চাইছি সন্দীপনকে ফেরত পেতে। তুমি আমাকে শহরে পৌঁছানোর ব্যবস্থা করে দাও যুগল। যত টাকা লাগে আমি দেব। আমি নিশ্চিত বুধুয়া সন্দীপনের শরীরকে অবলম্বন করে ওই নিশিকান্তর বাড়িতেই গেছে। একবার ওকে দেখতে পেলে আমি যেমন করে হোক ওকে বুধুয়ার কবল থেকে ফিরিয়ে আনবই।
প্লিজ যুগল, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে তাড়াতাড়ি শহরে পাঠাবার ব্যবস্থা করে দাও প্লিজ। যুগল চমকে উঠে নিজের পা দুটো সরিয়ে নিল। তারপর কোল থেকে মুন্ডারিকে নামিয়ে উঠে দাঁড়িয়ে আলোকের অসহায় মুখের দিকে তাকিয়ে বলল, আমি আমি আপনার জন্য গাড়ির ব্যবস্থা করছি বাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আপনি যান, হ্যাঁ, নিজের বন্ধুকে বাঁচান। এদিকে থানা পুলিশ যা হয় আমি আর বংশী সামলে নেব। বাবা মুন্ডারির আহত দেহ, আপনার বন্ধুর মুন্ডুহীন লাশ সেসব দেখিয়ে আমরা ঠিক পুলিশকে জবানবন্দি দেব যে জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এইসব কাণ্ড করেছে। আমি আইনের কাছে সাক্ষী দেব। তুই যা যুগল, আমি ঠিক আছি, ওর যাওয়ার ব্যবস্থা কর। এরপর আর সময় নষ্ট না করে যুগল ও আলোক দ্রুত ফিরে আসে হোটেলে। দিনের আলো ততক্ষণে ফুটে গেছে। আলোক ঝট করে ঘরে পৌঁছে তাদের সঙ্গে আনা ম্যাগাজিনের পেছনে থাকা নিশিকান্ত তরফদারের সম্পূর্ণ ঠিকানাটা সহ পৃষ্ঠাটা কেটে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। তারপরও উঠে বসে যুগলের ঠিক করে দেওয়া ভাড়া গাড়িতে। ওরই নির্দেশে ড্রাইভার ঝড়ের গতিতে ছুটিয়ে নিয়ে চলল গাড়ি। ও যখন ম্যাগাজিনে ছাপানো ঠিকানা মাফিক নিশিকান্তের বাড়ির সামনে পৌঁছালো, তখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে ভাড়া মিটিয়ে ও সোজা পৌঁছালো বিশাল বাড়ির লোহার গেটের সামনে। গেট একদিকে খোলা। দ্রুত পায়ে বাইরের বারান্দা সিঁড়ির কাছে পৌঁছে ও নজরে পড়ল সিঁড়ি বেয়ে নেমে আসছে টাটকা রক্তের স্রোত। ওর বুকের ভেতর হাঁপড় চলা শুরু হলো। গলার গতিও সামান্য স্লথ হয়ে এলো। সেই সঙ্গে ইন্দ্রিয় হয়ে পড়ল সজাগ। সামনের পাগুলো ও সাবধানে বাড়ালো। ধাপে ধাপে সিঁড়ি টপকে খানিকটা উপরে উঠতেই নজরে পড়ল একজন মুখ থুবড়ে পড়ে রয়েছে মেঝেতে। লোকটার গলার কাছ থেকে অনেকটা মাংস উধাও, অর্থাৎ বুধুয়া অনেক আগেই এখানে প্রবেশ করে গেছে। ওকে ঢুকতে বাধা দেওয়ার কারণেই এই লোকটার পরিণতি মৃত্যু। আরও একটু ভেতরের দিকে এগিয়ে যায় আলোক। ওর হৃৎপিণ্ডের শব্দ নিজেই শুনতে পাচ্ছে। বারান্দা শেষ হলে ও এসে পড়ে একটা সাজানো গোছানো বসবার ঘরে। কেউ নেই সেখানে। সমস্ত বাড়িটা যেন থমথম করছে। চিৎকার করে কাউকে ডাকতেও ভয় হচ্ছে আলোকের। বসবার ঘরের বাঁদিকে সারবদ্ধভাবে কয়েকটা ঘর। প্রত্যেকটা ঘরের দরজা খোলা। সেগুলো খুব সন্তর্পণে দেখে নিয়ে সামনে দোতলায় উঠবার সিঁড়ির পাকদণ্ডি ডিঙিয়ে উঠতে থাকে ওপরে। সিঁড়িটা যেখানে বাঁক নিয়েছে সেই লম্বা প্যাসেজের ওপরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাত পা ছড়িয়ে চোখ বন্ধ করে পড়ে আছে আরও একটা লোক। আলোক আরও একটু কাছে গিয়ে দেখল লোকটার বুকের কাছে বিরাট মাপের একটা ক্ষত চিহ্ন। ওর দেহ থেকে গড়িয়ে পড়া রক্ত শুষে নিচ্ছে সিঁড়ির ওপরে বিছানো কার্পেট। বুধুয়া যে এই পথেই ওপরে গেছে সেটা বুঝতে আর বাকি রইল না আলোকের। ও এবারে লম্বা নিঃশ্বাস টেনে নিয়ে অবশিষ্ট সাহস জড়ো করে ওপরে উঠতে শুরু করলো। ও যখন একেবারে সিঁড়ির মুখে পৌঁছে গেছে তখন একটা ভয়ঙ্কর আর্তনাদ ওর কানে এলো। শব্দটার উৎস অনুমান করে ছুট দিল লম্বা করিডোরের দিকে। তারপর দুই দিকের ঘরগুলো দরজা ঠেলে কিছু একটা খোঁজবার চেষ্টা করলো পাগলের মতো। খানিক বাদেই ওর গতি থেমে গেল একটা ঘরের দরজার সামনে পৌঁছে। চৌকাঠের এপাশ থেকে ওর নজরে পড়ল একজন স্থূলকায় প্রায় ষাটোর্ধ লোক আর্তনাদ করতে করতে পিছিয়ে যাচ্ছে বিছানার দিকে, আর ঠিক সামনে দরজার দিকে পেছন করে একজন এগিয়ে যাচ্ছে ওর দিকে। আতঙ্কগ্রস্ত লোকটা যে নিশিকান্ত সেটা বুঝতে বাকি রইল না আলোকের, কারণ নিশিকান্তের দিকে ধীর পায়ে যে এগিয়ে যাচ্ছে সে আর কেউ নয়, সন্দীপন। আলোক দরজার বাইরে থেকে চিৎকার করে উঠল, এই সন্দীপন, সন্দীপন ওকে মারিস না। এরপর সন্দীপন মাথা ঘুরিয়ে আলোকের দিকে তাকালে বুকের রক্ত হিম হয়ে গেল।
ওর চেহারায় আর মানুষের কোনো লক্ষণ নেই। আলোকের এক মুহূর্ত মনে হলো সন্দীপনের কাঁধের ওপরে বসানো রয়েছে একটা পূর্ণবয়স্ক বাঘের মাথা। ওর সমস্ত লোমশ মুখ জুড়ে কালো হলুদ ডোরা কাটা দাগ, রাগে উন্মুক্ত মুখবিবরে কাঁচা রক্তের ছোপ। হাতের চেটোর বদলে সেখানে গজিয়ে উঠেছে বাঁকানো নখযুক্ত থাবা। সন্দীপনের হিংস্র বদলে যাওয়া চেহারাটা দেখে আলোক যখন সম্পূর্ণ পাথর হয়ে গেল, ঠিক তখনই সন্দীপন শিকারী বাঘের মতো লাফিয়ে পড়ল নিশিকান্ত তরফদারের ঘাড়ের উপর। তারপর কামড়ে ওর দেহ থেকে মাথাটা ছিঁড়ে ফেলে দিল বিছানার উপর। সেই সঙ্গে নিশিকান্তর বাকি দেহটা ফিনকি দিয়ে রক্ত তুলে আছড়ে মেঝেতে পড়ে লাফাতে লাগলো। সন্দীপনর পাটা নিশিকান্তর ছিন্ন দেহের উপরে রেখে গর্জে উঠল বাঘের মতো। বিভীষিকাময় আশ্চর্য দৃশ্যটা নিজের চোখের সামনে ঘুরতে দেখে সহ্য করতে পারল না আলোক। ওর দু চোখে আধার নেমে আসলে ও শক্তি শূন্য হয়ে পড়ে গেল মেঝের ওপর। এরপর থেকে ফুলডুংরির জঙ্গলের আশেপাশে ঘুরলে শোনা যায় বাঘের গর্জন। কে জানে কার কপালে কিভাবে নেমেসিস লেখা থাকে। আমরা শুধু এটুকু জানি, শত চেষ্টা করেও তা এড়ানো যায় না। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, অন্বেষ, হ্যাপি, কৌশিক এবং রণদীপ। শব্দগ্রহণ ও আবহে সায়ন। শুনছিলেন আশিস চক্রবর্তীর কাহিনী বুধুয়া। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।